হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। এর আগে ভিডিওতে আমি সেট 22 করেছি। তো এই যে সেটটা, মানে এই যে ভিডিও, এখানে সেট 23 করব। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকেই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে থাকবে, আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনে বলছে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হয় তবে এর মান কত হবে। তো এক্ষেত্রে আমাদের সূত্রটা জানতে হবে, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3ab। এবার এ বি সি এখানে আসবে। এবার যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হয় তখন সেক্ষেত্রে কী হবে, তখন এইটা পুরোটা 0 হয়ে যাবে। তার মানে আসবে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 0 প্লাস 3ab সি। মানে এই জায়গাটা যদি 0 বসা, পুরোটা 0 হয়ে যাবে, তাহলে প্লাস 3abc থাকবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু 0। তাহলে এই যে এইটার উত্তর হবে সি, 0 হবে। নেক্সট 72 কোশ্চেনে বলছে 32, 34, 38, 21 আর 26 এবং এক্স এর গড় হচ্ছে 30। তো এক্স হবে কত। তো এখানে দেখো 32, 34, 38, 21, 26 আর এখানে এক্স দেওয়া আছে। তো 30 হচ্ছে গড়। তো দেখো 30-এর থেকে 32কে যদি আমি 30-এ আনতে চাই তাহলে কী করতে হবে, -2 করতে হবে। 34কে যদি 30-এ আনতে চাই তাহলে কত করতে হবে, -4 করতে হবে। 38কে যদি 30-এ আনতে চাই তাহলে কত করতে হবে, -8 করতে হবে। 21কে যদি আমি 30-এ আনতে চাই তো এখানে +9 করতে হবে। আর 26কে যদি 30-এ আনতে চাই তাহলে এখানে +4 করতে হবে। তো দেখো এখানে কী আসছে ব্যাপারটা, -2, -4, -8, +9, +4। তো এখান থেকে আসবে -14, এটা +13। তো এখানে আসছে -1। তো এই এক্স এর মান তাহলে কী হবে, এক্স এর মান হবে গড় যেটা ছিল সেটা হচ্ছে 30, 30 - 1 করলে এটা আসবে 29। তো এখানে এক্স এর মান তাহলে কত হবে, 29 হবে। বি এর দাগের এখানে অ্যান্সার সঠিক হবে। নেক্সট 73 কোশ্চেনে বলছে 20 থেকে 50-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে, মানে প্রাইম নাম্বার আছে কতগুলো। তো 20 পরে এটা হ্যাঁ 20। তো 20 পরে আছে কোনটা, 23, তারপরে 29, তারপরে 31, তারপরে 37, 41, 43 আর 47। তাহলে কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7খানা আছে। তাহলে ডি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট তো 74 কোশ্চেনে বলছে একটি ব্যক্তি দুটি ছাগল 921 টাকায় ক্রয় করেন। তিনি একটি ছাগলকে এত % ক্ষতিতে এবং অপরটিকে 50% লাভে বিক্রি করেন। যদি দুটি ছাগলের বিক্রয় মূল্য সমান হয় তবে ক্ষতিতে বিক্রি করা ছাগলের ক্রয় মূল্য কত। তো এর আগের সেটের মতনই অঙ্ক। তো আমি দেখো কীভাবে করি, ধরি দুটি ছাগলের সিপি যথাক্রমে এক্স আর ওয়াই। তো ক্ষতিতে যেটা বিক্রি করেছে তার দাম হচ্ছে এক্স, আর লাভে যেটা বিক্রি করেছে তার দাম হচ্ছে ওয়াই। তো এবারে কি, এক্স হচ্ছে ক্রয় মূল্য একটি ছাগলের, তা সেটা ক্ষতিতে বিক্রি করেছে, মানে কি 25% ক্ষতিতে বিক্রি করা, মানে সে বিক্রি করেছে হচ্ছে 75%, 75%-এ সে বিক্রি করেছে। তাহলে 75/100 ইকুয়ালস টু ওয়াই ইন্টু, এখানে সে লাভে বিক্রি করেছে, তাহলে সে বিক্রি করেছে কত, 150%-এ বিক্রি করেছে, 150/100। তো 100 কেটে গেল, এটা 25 দিয়ে কাটলে, না 15 দিয়ে কাটলে এখানে আসলো ধরো 5 আসলো, তাই তো 5, 15, 75, আর 15 দিয়ে কাটলে এটা আসলো 10। তো x/y ইকুয়ালস টু কত আসবে, 10/5, এটা দিয়ে কাটলে 2, তো 2/1 আসলো। তো
এটা আসলো হচ্ছে এক্স আর ওয়াই, যেটা হচ্ছে এদের ক্রয় মূল্যের অনুপাতটা পেয়ে গেলাম। তো এদের যোগফল কত? অনুপাতের যোগ আসছে হচ্ছে 3। 3 সমতুল্য এখানে বলে দেওয়া আছে 921, ক্রয় মূল্য বলে দেওয়া ছিল। তো কেটে দিলে এখানে আসছে 3 তিরিককে 9, 0, 3 সাতা 21। তাহলে এবার চেয়েছে হচ্ছে ক্ষতিতে বিক্রি করা ছাগলের ক্রয় মূল্য। তো এখানে ক্ষতিতে বিক্রি করেছে এই 2 অনুপাতে, তাহলে 2 সমতুল্য কত? তাহলে 307 ইন্টু 2, তাহলে 614। তো ক্রয় মূল্য ছিল 614। সি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 75 দাগের কোশ্চেনটা কীভাবে করবে দেখো, এইটা সমান বলে দেওয়া আছে এবং পি কিউ আর ইকুয়ালস টু 1, তাহলে এইটার মান আমাদের বের করতে হবে। তো এটাকে আমরা এইভাবে করছি, পি এক্স ইকুয়ালস টু কিউ, এটা কিউ আসবে, ঠিক আছে, এখানে কিউ হবে, কিউ ওয়াই ইকুয়ালস টু আর জেড ইকুয়ালস টু আমি ধরে নিলাম কে, এটা ধরি। তো এটা কি আসবে, পি ইকুয়ালস টু আমি এটা লিখতে পারি কে টু দি পাওয়ার 1/x লিখতেই পারি, পি ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/x, আর কিউ ইকুয়ালস টু আমি লিখতে পারি কে টু দি পাওয়ার 1/y, আর জেড ইকুয়ালস টু লিখতে পারি কে টু দি পাওয়ার 1/z। এবার কি বলে দিয়েছে, পি কিউ আর ইকুয়ালস টু সমান, তাহলে এইগুলো যে মান পেলাম সেগুলো মানটা আমি বসিয়ে দিই এখানে, কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/y প্লাস ইন্টু কে টু দি পাওয়ার 1/z ইকুয়ালস টু 1। এবারে আমি এইভাবে বসিয়ে দিতে পারি, এটা কে হচ্ছে যেহেতু বেস সমান আছে, তাহলে সূচকের নিয়ম অনুসারে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 1 লিখতে পারি। আচ্ছা, এই 1টাকে কি আমি এইভাবে লিখতে পারি, কে টু দি পাওয়ার 0, এটা অবশ্যই লেখা যায়, 1 ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 0। তাহলে এখানে কে আছে, এখানেও কে আছে, মানে বেস দুই সাইডে বেসটা সমান আছে। তো আমি তাহলে এভাবে লিখতে পারি 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 1/z ইকুয়ালস টু 0। তো এখানে অ্যান্সারটা হবে ডি। নেক্সট চলো, 76 কোশ্চেনে বলছে, এক পুস্তক বিক্রেতা একটি বইয়ের ক্রয় মূল্যের ওপর 40% বাড়িয়ে ধার্য মূল্য লিখে রাখেন। বইটি বিক্রয়ের সময় 30% ছাড় দিলে মোটের ওপর কত লাভ বা ক্ষতি হবে? তো এখানে যে ক্রয় মূল্য ছিল তার ওপরে 40% বেশি লিখে রেখেছে, ঠিক আছে। তো এখানে এমপি, এসপি আর সিপি এই স্ট্রাকচারে করব। তাহলে এটা যদি, আচ্ছা 40% আগে করে নিই, এখানে 0 0 কেটে গেল, 2, এটা 5, তাহলে 5 যদি হয় সিপি, তো এমপি কত হয়েছে, 7 হয়েছে। আমি করার দরকার নেই, আমি ডাইরেক্টলি 100 আর 140 লিখছি এখানে। এটা হচ্ছে 100 আর এক্সট্রা লিখেছে 40% এক্সট্রা লিখেছে, তো এখানে 140। তাহলে 140-এর ওপরে 30% ছাড় দিচ্ছে, তাহলে বিক্রি করছে কত টাকায়, 70%-এ। তো এইটা কেটে গেল, তো এখানে আসে 70, 4 7 28, মানে 98। তো এখানে এসপি আসলো হচ্ছে 98। এবারে তাহলে এখান থেকে ডাইরেক্ট তুমি করতে পারো যে সিপির থেকে যদি এসপি বিয়োগ করে দাও, তাহলে এখানে দেখো ক্ষতি হচ্ছে কিন্তু, তো 2% তার ক্ষতি হচ্ছে, কারণ এসপি বেশি হওয়া উচিত ছিল সিপির থেকে যদি লাভ হতে হয়, কিন্তু এখানে কম আছে মানে এটা ক্ষতি হচ্ছে। তো বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 77 দাগের কোশ্চেনে কী বলছে, এইটার মান বের করতে বলেছে। তাহলে √90 ভাগ 0.09 ইন্টু 10। তো এটা মানে আমি এবার লিখতে পারি 90 ভাগ 0.09 ইন্টু 10। তো এখান থেকে এটা লেখা যায় 90/9 ইন্টু 100 ইন্টু 10। তো এটা দিয়ে কাটলে এখানে 10 আসলো, তাহলে √10 ইন্টু 100 ইন্টু 10। তো এখান থেকে একটা 10 বেরিয়ে আসবে, আর 100-র জন্য আবার 10 আসবে, তাহলে টোটাল কত হবে, 100 হবে। তো সি এর দাগের অ্যান্সার এখানে সঠিক। নেক্সট এবারে দেখো 78 দাগের কোশ্চেনে কী বলছে,
এর মানটা হচ্ছে এইটা। তো 7a মানে কত? তো a ইকুয়ালস টু আমি এবার লিখতে পারি লসাগু আসলো কত 3, 3 মাইনাস 2 করলে এখানে 1 আসলো, 5 হচ্ছে লসাগু, 5 মাইনাস 2 করলে আসলো 3, তারপরে 7 লসাগু, 7 মাইনাস 2 করলে কত 5 আসলো। এরকম করে করে এখানে আসছে হচ্ছে লসাগু 35, আর 35 মাইনাস 2 করলে আসছে হচ্ছে 33। তো এবারে দেখো এইটা কেটে গেল, এইটা কেটে যাচ্ছে, 7ও কেটে যাবে, এখানে আরেকটা 7 আসবে, সেটাও কেটে যাবে, 33ও কেটে যাবে, তাহলে আর পড়ে থাকবে কি 1/35। তো আমাদের চেয়েছে হচ্ছে 7a, তো এর মান হচ্ছে 1/35, তাহলে 7 ইন্টু 1/35 মানে হচ্ছে 7 দিয়ে কাটলে এখানে আসলো 5, তাহলে 1/5। তো এ দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 79 দাগের কোশ্চেনে বলছে নিম্নের পাই চিত্রের বাড়ি তৈরির বিভিন্ন খরচ আলোচনা করা হয়েছে। যদি বাড়িটি তৈরি করতে মোট এত টাকা খরচ হয় তবে নিম্নের উত্তর করুন। তো এখানে দেখো বাড়িটা করতে এত টাকা খরচ হয়েছে, তার বিভিন্ন যে কোথায় কোন খাতে খরচ হয়েছে সেটা মানে আর কি বৃত্তাকার যে চার্ট তার মাধ্যমে দেওয়া হয়েছে। তো এখানে দেখো ডিগ্রি হিসাবে দেওয়া হয়েছে। তা আমরা একটা জানি কি বৃত্তের টোটাল যে কোণ সেটা হচ্ছে কি 360 ডিগ্রি। তো এখানে সিমেন্টেরটা দেওয়া নেই, এখানে এক্স, এইটার মান আমাদেরকে ফার্স্ট বের করতে হবে। তো টোটাল আগে যোগ করো, এখানে 90 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি প্লাস 54 প্লাস 54, এটাও সব ডিগ্রি, প্লাস 54 ডিগ্রি, আর এখানে এক্স। তো এইটা সমান আসবে কত 360 ডিগ্রি আসবে, ঠিক আছে, আর টোটালটা 360 ডিগ্রি। তাহলে এখান থেকে যোগ করো, 90 আর 36 যোগ করলে আসছে হচ্ছে 126, আর 3টে 54 যোগ করলে কত আসবে, একেবারে গুণ করে দিচ্ছি, 150 আর 12 162 আসবে। তো 288 ইকুয়ালস টু প্লাস আসবে, প্লাস এক্স ডিগ্রি ছিল বাকি, ইকুয়ালস টু 360 ডিগ্রি। তো এক্স ডিগ্রি ইকুয়ালস টু কত, এইটা এইদিকে চলে যাবে, 360 ডিগ্রি, তাহলে 360 মাইনাস 288, এখানে আসবে হচ্ছে 2 আসলো, হাতে 1, তাহলে 1 আসলে এখানে কত হবে 9 আসলো, তাহলে এখানে 72 ডিগ্রি আসবে, ঠিক আছে। তো এবারে 72 ডিগ্রি হচ্ছে সিমেন্টের এখানে কোণ তৈরি হয়েছে। তো আমাদের এখানে কীভাবে আসবে, এটা 360 ডিগ্রি সমান হচ্ছে খরচ হয়েছে কত, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 60 লক্ষ টাকা খরচ হয়েছে। 1 2 3 4 5 6, ঠিক আছে। এবারে তাহলে 72 ডিগ্রি সমতুল্য কত হবে, এখানে 6, 6টা 0 আসলো, বাই 360 ইন্টু 72, এইটা দিয়ে এটা কেটে গেল, 36 দিয়ে যদি 72কে কাটি তাহলে 2 আসলো, তো এখানে আসবে হচ্ছে 12 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, তো 12 লাখ টাকা হচ্ছে সিমেন্টের জন্য খরচ হয়েছে। তো সি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 80 দাগের কোশ্চেনে এইটার মান আমাদের বের করতে হবে। তো 1 মাইনাস, এখানে আছে 1 মাইনাস ব্র্যাকেটে 1 মাইনাস 1 মাইনাস, আচ্ছা এই যে বার মতো দেওয়া আছে ওপরে, এইটা মানেও কিন্তু ব্র্যাকেট, ঠিক আছে। তো ফার্স্ট আমরা আগে এইখানের মানটা বের করব, 1 মাইনাস 1, মানে 1 মাইনাস এইটা মানে কি 1 মাইনাস এটা 1, তার মানে এটা 0 হবে, ঠিক আছে। তাহলে 1 মাইনাস এখানে 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 0, এটা আসলো। এবারে এখানে 1 মাইনাস 1 মাইনাস 1 ব্র্যাকেটে মাইনাস, এখানেও 1 আসবে, তাহলে এটাও 0 আসবে, তাহলে 1 মাইনাস 0, এখানেও এইটা 1 মাইনাস 1, তাহলে এখানে আসবে 0। তাহলে টোটাল যে উত্তরটা সেটা আসবে কত, 0 হবে। সি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 81 দাগের কোশ্চেনে কি বলছে,
একটি ত্রিভুজের ভূমি 10% হ্রাস ও উচ্চতা 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, মানে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তো এক্ষেত্রে কী হবে, 10% ভূমিতে হ্রাস পেয়েছে, তো এখানে সাকসেসিভ লাগবে। ঠিক আছে, ক্ষেত্রফল যেহেতু মানে দুটো যে একটা ভূমি আর উচ্চতার গুণফল থাকবে, তো সেক্ষেত্রে এখানে সাকসেসিভ আসতে পারে। তো 10% হচ্ছে হ্রাস হয়েছে ভূমিতে, আর বৃদ্ধি হয়েছে 5%। তো -10 প্লাস 5%, তো মাইনাস ইন্টু প্লাস করলে এখানে আসবে -10 ইন্টু 5/100। এটা দিয়ে এটা কাটলাম, তো এখান থেকে আসছে -5 মাইনাস 0.5, তো এখান থেকে আসবে এটা হচ্ছে -4.5%। এটা হচ্ছে মাইনাস, যেহেতু মানে হ্রাস, তো এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, এবারে বলছে একটি সুষম বাহুর প্রতিটি বহিঃকোণের মান হচ্ছে 40 ডিগ্রি হলে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত হবে। তো এক্ষেত্রে কীভাবে করবে, তো আমাদের সূত্র জানা আছে, সেটা হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা কত, এটা হচ্ছে 360/n, 360 বহিঃকোণ। বহিঃকোণ, তো এখানে 360 আর নিচে আছে 40 ডিগ্রি, তো এটা দিয়ে কাটলে এখানে আসলো 9টি বাহুর সংখ্যা। এবারে মানে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কী হবে, অন্তঃকোণের সমষ্টি হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। তো এটা মানে হচ্ছে 9, n এর মান হচ্ছে 9, তাহলে 9 - 2, এই বাহুর সংখ্যা মানে কিন্তু n, এটা তো n ইকুয়ালস টু 9টি, তো 9 - 2 ইন্টু 180 ডিগ্রি, তো এখানে আসবে 7 ইন্টু 180 ডিগ্রি, তো এখানে 700 প্লাস 27টা 56, তো 1260 ডিগ্রি। বি এর দাগের এখানে অ্যান্সার সঠিক হবে। নেক্সট, 83 দাগের কোশ্চেনে কী বলছে, এটা খুবই একটা কমন স্ট্রাকচার, এটা কিন্তু খুব সহজেই করা যায়। এখানে আগে ফার্স্ট আমাদের দেখে নিতে হবে এখানে গ্যাপ কত, এখানে 1-এর গ্যাপ, এখানেও 1-এর গ্যাপ, এখানেও 1-এর গ্যাপ। তো এক্ষেত্রে আমরা কি করব, যে প্রথম যে ফ্র্যাকশানটা আছে 1/3 আর লাস্টে যে ফ্র্যাকশানটা আছে 1/50, তো সেটা আমি লিখবো। তার আগে কী করতে হবে, এদের মধ্যে যে ডিফারেন্স, প্রত্যেকের ডিফারেন্স কত, 1 করে, তাহলে 1/ এখানে ডিফারেন্স, সূত্রটা হচ্ছে এইটা, 1/ ডিফারেন্স ইন্টু ফার্স্ট ফ্র্যাকশান মানে 1/3 আসবে, আর লাস্টের ফ্র্যাকশানটা মানে 1/50, তার মাঝখানে মাইনাস আসবে। তো এখানে ডিফারেন্স ছিল কত, 1/1, কারণ ডিফারেন্স এখান থেকে প্রত্যেকেরই 1 করে ডিফারেন্স এসছে, তাহলে 1/1 ব্র্যাকেটে আসবে 1/3 মাইনাস 1/50, তো এখানে আসবে লসাগু কত আসবে, 150, তো এখানে 50 - 3, তাহলে 47/150, তো ডি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট চলো, 84 দাগের কোশ্চেনে কি বলছে, এই যে মানটা আমাদের দেওয়া আছে, তো এখান থেকে এই মানটা আমাদের বের করতে হবে। তো কীভাবে করবে, আগে এখান থেকে আমাদের মানে a+b তার মানটা আমাদের বের করে নিতে হবে। তো এখান থেকে √a, সেটা ওপরের দিকে করি, √a - 1/√a ইকুয়ালস টু √7, তো উভয় সাইডে আমি স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে আসছে হচ্ছে a + 1/a মাইনাস 2 ইন্টু √a ইন্টু 1/√a ইকুয়ালস টু, এখানে 7 আসলো, তো এইটা কেটে যাবে, তো এখান থেকে আসবে a + 1/a ইকুয়ালস টু 7 + 2। ঠিক আছে, তো এখান থেকে আসছে কত, a + 1/a ইকুয়ালস টু 9 আসলো। এবার এইটার মান আমাদের বের করতে হবে। তো a² + 1/a² মানে কি, তো এটাকে আমরা p ধরে নিতে পারি, আচ্ছা দরকার নেই,
এটাকে আমি ডাইরেক্টলি করছি এ প্লাস ওয়ান বাই এ প্লাস, মানে এ স্কোয়ার, এটা প্লাস হবে না, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ। এইটা কেটে গেল। তো এখানে আমি এই মানটা বসিয়ে দেবো, তাহলে 9 স্কোয়ার মাইনাস টু, 81 মাইনাস টু, এখানে আসবে 79। তো এখানে অ্যান্সার কোনটা হবে? এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 85 দাগের কোশ্চেনে কী বলছে? এর দৌড়ানোর ক্ষমতা বি এর দ্বিগুণ। বি এর দৌড়ানোর ক্ষমতা মানে ক্ষমতা সি এর 3 গুণ। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এখান থেকে এ এর দৌড়ানোর ক্ষমতা বি এর দ্বিগুণ, তাহলে বি এর যদি 1 হয়, এর হচ্ছে 2। আবার এখানে বলে দিয়েছে বি এর দৌড়ানোর ক্ষমতা সি এর 3 গুণ, তো সি এর যদি 1 হয়, বি এর 3 গুণ হবে। তো এইটা আসবে, তাহলে এখান থেকে আমি 3 দিয়ে গুণ করে দিলাম, কারণ আর সমান করার জন্য। তো এ, বি আর সি, এখানে এফিসিয়েন্সি কত আসবে? এর ক্ষেত্রে 6, বি এর ক্ষেত্রে 3 আর সি এর ক্ষেত্রে 1 আসলো। আচ্ছা, এফিসিয়েন্সি আর টাইমের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, কারণ কি টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু এফিসিয়েন্সি ইন্টু টাইম। ঠিক আছে, তো যেহেতু এই টোটাল ওয়ার্ক সেম থাকবে, কারণ কি ক্ষমতা বের করার জন্য, মানে যেহেতু এ ওর দ্বিগুণ, ও এর 3 গুণ, তো এক্ষেত্রে কিন্তু ওয়ার্ক সেম ছিল, তাই জন্যই তারা বের করতে পেরেছে। তাহলে এখানে এফিসিয়েন্সি ভ্যারি জাস্ট 1 বাই টাইম হবে। তো এফিসিয়েন্সি আর টাইমের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? এফিসিয়েন্সি আমরা পেয়ে গিয়েছি, তাহলে টাইম কি হবে? টাইম আসবে 1/6, উল্টে যাবে, অনন্যক আসবে এখানে, তার মানে 1/3 আর এখানে 1/1। তো এখানে ওপরে আমি যদি 6 দিয়ে গুণ করি, তাহলে কি আসবে? 6/6 মানে 1, 6/3 মানে 2, আর এখানে 6 আসলো। ঠিক আছে, এবারে সি এর বলে দেওয়া আছে, সি এর টাইম লাগছে কত? 72 মিনিট। তো সি এর এখানে যে অনুপাত হিসাবে সেটা টাইম লাগছে হচ্ছে 6, তাহলে 6 সমতুল্য 72, তাহলে 6 বারং 72, তাহলে 1 সমতুল্য 12, 6 বারং 72, হ্যাঁ, তাহলে 12 আসলো, 1 সমতুল্য 12। তো এখানে বি এর সময় লাগবে কত? তাহলে বি এর অনুপাত এখানে কত এসছে? 2, তাহলে 2 সমতুল্য 24 মিনিট সময় লাগবে। তো এ দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট চলো, তার মানে এ দাগের অ্যান্সার সঠিক হবে, 85 এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 86 দাগের কোশ্চেনে কী বলছে? 86 দাগের কোশ্চেনে বলছে যে এইটার মান আমাদের বের করতে হবে। তো এর জন্য আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার, আর নিচে যদি এ বি থাকে, তাহলে ওপরে কি আসবে? ওপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকেও আসবে প্লাস, মানে লিখছি আমি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস, সরি এখানেও মাইনাস আসবে, মাইনাস বি স্কোয়ার, মানে মাইনাসটা গুণ করে দিচ্ছি, প্লাস 2ab বাই নিচে এবি আসবে। তো এইটা কেটে গেল, এইটা কেটে গেল, তো ওখানে ওপরে কি আসছে? 4ab আর নিচে আসছে এবি, তো এইটা কেটে গেলে উত্তর আসছে কত? 4। তো এখানে দেখো, এখানেও কিন্তু সেম, এখানে এ মানে হচ্ছে 1001 আর বি মানে হচ্ছে কত? 999। তো তাহলে এখান থেকে উত্তরটা ডাইরেক্টলি আমি বলে দিতে পারি, উত্তর হবে বি। নেক্সট চলো, 87 কোশ্চেনে বলছে একজন কৃষক তার n সংখ্যক গরু 4 জন ছেলের মধ্যে ভাগ করে দেন। প্রথম ছেলে পায় মোট গরু, এখানে মোট গরু এখানে n সংখ্যক, তো মোট গরুর 1/2 অংশ। দ্বিতীয় ছেলে পায় 1/4 অংশ, তৃতীয় ছেলে পায় 1/5 অংশ এবং চতুর্থ ছেলে পায় 7টি গরু। তাহলে কৃষকের মোট গরুর সংখ্যা কত? তো এখানে আসবে n/2, প্রথম ছেলে পায় n/2, দ্বিতীয় ছেলে পাচ্ছে কত? n/4, আর তৃতীয় ছেলে পাচ্ছে n/5, আর চতুর্থ যে ছেলে সে পাচ্ছে 7টি। তো এইটা ইকুয়ালস টু, এখানে আসবে n, তাহলে এখান থেকে আসবে লসাগু আসবে কত? এখান থেকে 20 আসবে। তো এখানে আসলো হচ্ছে 10n প্লাস
5n প্লাস এখানে আসবে হচ্ছে কত 4n, আর এই জায়গাটায় আসবে হচ্ছে প্লাস, এটাও একেবারে করে দিই তাহলে, প্লাস এখানে 140 ইকুয়ালস টু এখানে n আসবে। তো এই জায়গাটা যোগ করলে আসছে হচ্ছে কত, এটা করলে 19n প্লাস 140, আর এইটাই দিয়ে গুণ করলে 20n আসলো। তো 19nটা যদি এইদিকে নিয়ে যায় তাহলে n ইকুয়ালস টু 140। টোটাল তাহলে গরুর সংখ্যা কত, 140টি। এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 88 দাগের কোশ্চেনে কি বলছে, এখানে হচ্ছে এটা কিন্তু পৌনঃপুনিকের অঙ্ক। তো এর আবৃত দশমিককে সব থেকে ছোট আকারের ভগ্নাংশে পরিণত করলে হর ও লবের পার্থক্য হবে কত। তো আগে আমাদের p/q আকারে নিয়ে আসতে হবে এই পৌনঃপুনিককে। তো 0.821, 8-এর ওপরে পৌনঃপুনিক আর 1-এর ওপরে পৌনঃপুনিক। তো এইটা মানে কি 82181, এটা তো লিখলামই, যে 3টের ওপরে পৌনঃপুনিক নেই সেটাকে আমরা মাইনাস করে দিতে হবে আমাদের। তো এখানে 821 এটা মাইনাস করে দিতে হবে, আর 2টোর ওপরে পৌনঃপুনিক আছে মানে নিচে 2 9 আসবে, আর 3টের ওপরে পৌনঃপুনিক নেই, 0-র পরে 3টের ওপরে পৌনঃপুনিক নেই, তার মানে 3টে শূন্য বসে যাবে নিচে। তো এখানে আসবে হচ্ছে 0 6, এটা আসবে কত 3, হাতে 1 আসলো, এখানে 1 8, এটা আসবে, আর নিচে আছে কত 9 9 9, সরি 0 0 0, এটা কেটে গেল। তো এখানে 9 দিয়ে কাটো, এটা 1 1 0 0 আসলো, এখানে 9 দিয়ে কাটলে 9 নং 81, তারপরে 0, আর এখানে 4 নং 36, তো এইটা আসলো। তো এরপরে আবার 4 দিয়ে যাবে, তো 4 দিয়ে করলে হচ্ছে 22 ইন্টু 4, হ্যাঁ 22 ইন্টু 4 করলে কত 88 আসে, আর পড়ে থাকলো হচ্ছে 24, তাহলে 4 ছক 24। তো এখানে 4 দিয়ে কাটলে কত হবে 4 দুগুণ 8, তারপরে 4 7 28, কেননা 30 ছিল, 4 7 28, আর পড়ে আছে 20, তাহলে 4 5 20। তো এখানে আসবে হচ্ছে 2 2 6 2 2 7 5। তো এরপরে আর কাটা যাবে বলে মনে হচ্ছে না, কাটা যাবেও না এটা, ঠিক আছে। তো এদের মধ্যে গ্যাপ কত, এই লব আর এটা হর, তো এর মধ্যে গ্যাপ কত, এখান থেকে আসবে 9, হাতে 1 2 আর 1 3, তাহলে এটা আসলো 4 49। তো বিয়ের দাগের এখানে অ্যান্সার সঠিক হবে। নেক্সট 89 দাগের কোশ্চেনে কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তো এখানে বলছে 0.5 তার স্কোয়ার, তারপরে রুট 0.49, তারপরে কিউব রুট 0.008, আর এখানে আছে 0.23। তো এখান থেকে আমরা আগে বের করে নিই যে ফাইনাল যে ভ্যালু সেটা হচ্ছে কত 0.25, এটার ফাইনাল ভ্যালু হচ্ছে 0.7, এটার আসছে হচ্ছে, এটা কত হবে, যেহেতু আমি এইভাবে লিখতে পারি 8/1000, মানে 2/, এটা 10, তো 0.2 আসবে এটা, আর এখান থেকে এটা তো 0.23 আছেই। তো এর মধ্যে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তো এখানে 0 দিয়ে একটা 0 দাও একটা করে। তো এইবার আমরা দেখে বুঝতে পারবো কোনটা ক্ষুদ্রতম। তো সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে এই যে, এইটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম। তো অ্যান্সার হবে এইটা, সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 90 দাগের কোশ্চেনে কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তো মেনলি এখানে গসাগু বের করতে বলেছে, তাহলে আমরা কিভাবে বের করব,
মানে এর মধ্যে 25 থেকে বা 73 থেকে 25কে বিয়োগ করব, 97 থেকে 73কে বিয়োগ করব, আর 97 থেকে 25কেও বিয়োগ করব। তাহলে আগে আমাদের ডিফারেন্সটা বের করে নিই। 73 থেকে 25, তারপরে 97 থেকে 73, আর 97 থেকে 25। তো এখান থেকে এটা কোনটা হবে? এখান থেকে আসবে হচ্ছে 5 আর 3 8, হাতে 1 4, 48 আসলো। এটা আসবে কত? এখান থেকে এটা আসলো 4 আর 2 24 আসলো। আর এখান থেকে এটা কত আসবে? এখান থেকে আসবে এটা 2, এটা 7। তো দেখো এইবার এদের যে গসাগু এটা কত হবে? 48, 24 আর 72। এখানে যদি আমি 24 দিয়ে কাটি, দেখো এখানে সব কেটে যাবে। হ্যাঁ, সব কটা কেটে যাচ্ছে, তার মানে গসাগু কত হবে? 24 হবে। এরপরে কিন্তু আর এদেরকে উৎপাদকে ভাঙা যাবে না। তো এখানে 24 হচ্ছে অ্যান্সার, ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 91 দাগে দেখো, এটা খুব একটা ভালো অঙ্ক দিয়েছে, এটা কিন্তু খুবই একটা ট্রিকি অঙ্ক। এখানে বলছে একটি ঘড়ি একটার সময়, মানে একটা যখন বাজবে সে সময় একবার বাজবে, দুটোর সময় দুবার বাজবে, তিনটের সময় তিনবার বাজবে, এবং এই নিয়মে বাজতে থাকে। ঘড়িটি দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত মোট কতবার বাজবে? তো একটা ঘড়ি এখান থেকে টোটাল 12টা ঘর আছে, তাই তো? এখানে এটা 12, এখানে 6, এটা 3, এটা 9, টোটাল 12টা ঘর আছে। তো এখানে বলছে দুপুর 12টার সময় থেকে আবার পুরোটা ঘুরে এসে আবার রাত 12টার সময় কতবার বাজবে? তো যেহেতু দুপুর 12টার সময়, দুপুর 12টার সময় কতবার বাজবে? এখানে বলছে একটা বাজার সময় একবার বাজবে, দুটো বাজার সময় দুবার বাজবে, তিনটে বাজার সময় তিনবার বাজবে। এরকম করে করে 12টা বাজার সময় তাহলে 12টি ঘন্টা বাজবে, 12 বার বাজবে। ঠিক আছে, তো এরকম করে হলো। এবার তারপরে যখন আবার দুপুর 1টায় আসলো, তখন 1টার সময় আবার একবার বাজবে, দুটোর সময় আবার দুবার বাজবে। এরকম করে আবার যখন রাত 12টায় আসবে, রাত 12টার সময় আবার কতবার বাজবে? 12 বার বাজবে। ঠিক আছে, তো 12 বার একবার হয়ে গেল, আবার এরকম করে করে যাচ্ছে কত? 1 2 করে করে আবার 12 বাজবে। তো 12 প্লাস এইটা আমরা সমান্তর প্রগতির যোগফল যেটা, সেই হিসাবে যদি করি তাহলে n ইন্টু n প্লাস 1/2। তো n ইন্টু এখানে n বলতে এখানে কত? n বলতে এখানে 12, তাহলে 12 আর n প্লাস 1 মানে এখানে 13/2। তো এখানে 6 আসলো, এখানে 12 প্লাস 6, 6 তেরো কত? 78। তো এখানে আসছে হচ্ছে 90। তো 90 বার বাজবে। তো ডি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। তো আমি এই জায়গাটা আরেকবার পরিষ্কারভাবে করে দিচ্ছি। 12 এখানে ছিল, প্লাস n ইন্টু n প্লাস 1 মানে 12 ইন্টু 13/2। তো এটা কেটে গেলে এখানে 6 আসলো, তো 12 প্লাস এটা 78 আসলো, তো এখানে 90 বার বাজবে। তো ডি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট চলো, 92 দাগের কোশ্চেনে বলছে এইটা বলে দেওয়া আছে এবং এইটাও বলে দেওয়া, তাহলে এক্স এর মান বের করো। তো 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 81কে আমি এইভাবে লিখতে পারি 9 টু দি পাওয়ার, না সরি 3 টু দি পাওয়ার, 3 টু দি পাওয়ার এখানে আসবে কত? 4 আসলো। আচ্ছা, এইটাকে আমি এইভাবে লিখতে পারি 81 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 1 আমি লিখছি, তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার এখানে 1 আসলো। তো এইটার থেকে আমরা একটা পাবো, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 পেলাম, কারণ এখানেও 3 আর এখানেও বেস 3 আছে। তো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 আসলো। আবার এইটার থেকে, এই ইকুয়েশান থেকে একটা পাবো, সেটা হচ্ছে 4x মাইনাস ওয়াই
ইকুয়ালস টু 1 পাবো। তো তো এখান থেকে আরেকটা পাচ্ছি, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1/4 আসলো। তো এবারে কি বলছে, তাহলে এক্স এর মান বের করো। তো ডাইরেক্টলি আমি এইভাবে করে দিতে পারি, ইকুয়ালস টু 4। তো এইটা কেটে গেল, 2x ইকুয়ালস টু এটা আসছে হচ্ছে কত, 16 আর 1 17, 17/4। তাহলে এক্স ইকুয়ালস টু আসছে 17/8। তো সি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট চলো, 93 দাগে এটা একটা তোমার অঙ্কের সাধারণ জ্ঞান বলতে পারো। তো এখানে দেওয়া আছে হচ্ছে অ্যারিথমেটিক মিন হচ্ছে a+b/2, আর এখানে জিওমেট্রিক মিন এটা হচ্ছে √a/b। মিন বলতে এখানে গড়, ঠিক আছে। তো এটা কিন্তু am গ্রেটার দেন gm হবে। তো এখানে সি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট, 94 দাগের কোশ্চেনে বলছে যদি m সংখ্যক সংখ্যার গড় n² হয় এবং n সংখ্যক সংখ্যার গড় m² হয়, তাহলে m+n সংখ্যক সংখ্যার গড় কত হবে। তাহলে এখানে বলছে m সংখ্যক সংখ্যার গড় হচ্ছে n², n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে কত, m²। তাহলে m+n সংখ্যক সংখ্যার গড় কত হবে, m² + n²। এটা আসলো। আচ্ছা, এখানে গড় বলে দিয়েছি, ঠিক আছে। তো এটা আমি গড় না বলে এটা হচ্ছে আমি লিখছি মোট, কারণ কি আমাদের মোটটাই লাগবে, টোটাল সংখ্যার মোট। তো m² ইন্টু m, n² ইন্টু m, আর এখানেও মোট, তার মানে m² ইন্টু n আসবে এখানে। তো এই জায়গাটা কি আসবে, এটা যোগ হবে। তাহলে n² m প্লাস m² n। তো এবার এখানে গড় কত হবে, তাহলে m+n সংখ্যক সংখ্যার গড়। তো এটা আসবে এখান থেকে mn কমন নিলাম, তাহলে n প্লাস m, আর নিচে আসবে হচ্ছে m+n। তো এইটা কেটে গেলে এখানে আসবে হচ্ছে mn, m+n এর মানে m+n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে mn। তো এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, 95 দাগের কোশ্চেনে কী বলছে, এইটার আমাদের মান বের করতে বলেছে। 1 + 1/2 করে করে এরকম যাচ্ছে হচ্ছে ইনফিনিটি অবধি। তো এক্ষেত্রে সূত্র হচ্ছে SN ইকুয়ালস টু ফার্স্ট সংখ্যা, এটা কিন্তু জিপিতে আছে, মানে জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। তো এখানে ফার্স্ট সংখ্যা মানে হচ্ছে এ, আর এ তো থাকবে এখানে ওপরে, আর নিচে আসবে কি 1 - r। এখানে আর মানে কি বলতো, এখানে আর মানে হচ্ছে এদের হচ্ছে অনুপাত। তো তো এটা হচ্ছে সাধারণ অনুপাত। তো এখানে দেখো 1/2/1, তো এখানে কত আসছে, 1/2 আসছে। আবার 1/4/1/2 মানে কত আসছে, 1/2 আসছে। মানে প্রতি ক্ষেত্রেই 1/2 আসছে। আর এটা কিন্তু আর এই যে সূত্রটা, এটা হচ্ছে যখন হচ্ছে আটটা একের ছোট হয়, যখন আর একের ছোট হয় তখন এই সূত্রটা আসে, ঠিক আছে। আর যখন একের থেকে ছোট হয় তখন SN ইকুয়ালস টু 1/1 - r। তো SN মানে হচ্ছে এটার সাম বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে n দেওয়ার দরকার নেই, কারণ এখানে কোনো পদ নেই, আনলিমিটেড মানে অনন্ত পদ আছে, ঠিক আছে। তো এখানে n দেওয়ার দরকার নেই, জাস্ট সাম। তো এইটা মানে হচ্ছে এখানে আর কত পেয়েছি, 1/2 পেয়েছি। তাহলে 1/1 - 1/2। তো এখানে আসবে এখানে 1/2 আছে, তার মানে উপরে চলে গেলে এখানে 2 উত্তর হবে। ডি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট, 96 দাগের কোশ্চেনে কী বলছে, যদি এ এর 30% এত হয়,
এবার ইকুয়ালস টু 1/5 সি। তো এখানে A/B/C কত হবে? তো এর 30%, বি এর 25 বা এখানে 100 লিখলাম, কারণ পয়েন্ট যেহেতু দুটোর আগে পয়েন্ট আছে তাহলে 100 লিখতে পারি, ইকুয়ালস টু C/5। তো এইটা দিয়ে এটা কাটলাম, 5 দিয়ে কাটলে না, এটা পুরোপুরি কেটে যাবে, 25 দিয়ে কাটলে এটা 4 আসলো, ঠিক আছে। তো এখান থেকে আসছে হচ্ছে A/3/10 ইকুয়ালস টু B/1/4 আর C/5। তো এইটাকে এবার এইভাবে লিখবো আমরা, A/10/3, B/4/1 আর C/5/1, এইভাবে অবশ্যই লেখা যায়। তো এইটা ইকুয়ালস টু আমি কে দিয়ে দিলাম। তো A/B/C, তাহলে কে যদি আমি এভাবে করি, A ইকুয়ালস টু তাহলে 10K/3, বি কত আসবে, 4K আসবে, আর সি আসবে হচ্ছে 5K। তাহলে কে কে কেটে গেল, এখান থেকে 3, উভয়কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এ আসবে 10, বি আসবে 12 আর সি আসবে হচ্ছে কত, 15। তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 97 দাগের কোশ্চেনে বলছে অ্যাপেলের আপেলের ক্রয় মূল্য হচ্ছে 20% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 40 টাকায় 4টি আপেল কম পায়। পূর্বের মূল্যে 7টি আপেলের ক্রয় মূল্য হবে কত? তো এখানে দেখো বিফোর আর আফটার, তো এটা পূর্বে, এটা পরে। তো 20% মানে হচ্ছে কত, 1/5। তো বিফোর এখানে 5 যদি হয়, তো এখন প্রাইস এটা, তো আগে যদি 5 টাকা ছিল যদি হয়, তো পরে কত হবে, 6 হবে। তো এখানে টাকার পরিমাণটা সেম, তাহলে নিশ্চয়ই তাহলে আপেল এখানে কমে যাবে। তো এখানে কোয়ান্টিটি, তো কিউ এখানে দিলাম, কোয়ান্টিটি এখানে আসবে 6:5। তো এখানে অনুপাত হিসাবে এখানে 1 কমেছে, তো এখানে 1 সমতুল্য এখানে বলে দেওয়া আছে কত, 4টি আপেল কম পায়, তাহলে 1 সমতুল্য 4টি। তো 6টি সমতুল্য কত, মানে 6 অনুপাত সমতুল্য 4×6 24, আর 5 অনুপাত সমতুল্য 4×5 20। তো এটা টি। তো আগে 40 টাকায় আগে 24টি আপেল পাচ্ছিল পূর্বের মূল্যে। তো তাহলে 24টি আপেল পায় 40 টাকায়, তো 7টি আপেল কত টাকায় পাবে, 40/24 × 7। তো এখানে 8 দিয়ে কেটে দিলাম, তাহলে 3 × 24, এটা 8 দিয়ে কাটলে 5 × 40, তো 5 × 7 = 35/3। তো এখানে যদি ভাগ করে দিই, 3 × 11 = 33, 2 আসলো, 0.0 বসিয়ে দিলাম, 3×6 = 18। তো এখানে আর কিছু করার দরকার নেই, এখানে চলেই এসছে, অ্যান্সার হবে এ, 11.67 টাকা। নেক্সট 98 দাগের কোশ্চেনে কি বলছে, একটি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ দেওয়া হয়। যদি একজন ছাত্র 20টি প্রশ্নের উত্তর দিয়ে 8 নম্বর পায়, তবে ছাত্রটি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? তো এটা আমরা অ্যালিগেশনের মাধ্যমে করতে পারি, খুব সহজে হয়ে যাবে। তো সঠিক উত্তর, আর এটা হচ্ছে ভুল উত্তর। আচ্ছা, যে ছেলেটি মানে ছাত্রটি 20টি প্রশ্নের উত্তর দিয়েছে, আচ্ছা আমি ধরে নিই 20টি প্রশ্নই সঠিক উত্তর দিয়েছে, তাহলে কত পাবে? তাহলে 20টি প্রশ্নে যদি সঠিক উত্তর দেয়, তো 1 নম্বর করে প্রতিটি কোশ্চেনে পেলে তো 20 নম্বর পাবে সে। আচ্ছা, সে যদি 20টা কোশ্চেনই ভুল করে, তাহলে সে কত নম্বর পাবে? -20 পাবে। আর সে পেয়েছে হচ্ছে, অরিজিনালি পেয়েছে হচ্ছে 8, তাহলে এখানে 8 আমি মাঝখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এইটার থেকে এইটা বিয়োগ করো, তো এখানে আসবে কত, 12। আচ্ছা, 8-এর থেকে এইটা বিয়োগ করো, তাহলে কত, 8 মাইনাস আর -20, তাহলে এখানে আসছে 28। তাহলে এবার 4 দিয়ে কাটো, তা 4 দিয়ে কাটলে এটা 3 আসলো,
আর এটা 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 7 আসলো। তাহলে এটা হচ্ছে অনুপাত। এটা কি পেলাম? এটা হচ্ছে কতগুলি সঠিক কোশ্চেন করেছে তার অনুপাত আর কতগুলি ভুল কোশ্চেন করেছে তার অনুপাত। তাহলে এটা যোগ করলে কত আসছে? 10। 10 সমতুল্য এখানে আসছে কটা কোশ্চেনের উত্তর দিয়েছে? 20টি কোশ্চেনের উত্তর দিয়েছে। তো 1 সমতুল্য এখানে 2, তাহলে সঠিক উত্তর দিয়েছে হচ্ছে 7 অনুপাত। তাহলে 7 সমতুল্য 7 × 2 মানে 14টি উত্তর সঠিক দিয়েছে। তাহলে ডি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 99 দাগের কোশ্চেনে কি বলছে? যদি x = এইটা হয়, y = 0.4 তার হোল স্কোয়ার আর z = এইটা হয়, তাহলে কোনটি বেঠিক এখানে? তো x এর মান বলে দিয়েছে 0.25 তার রুট, তো মানে এটা হচ্ছে 0.5। y বলে দিয়েছে 0.4 তার স্কোয়ার, তার মানে কত? 0.16। আচ্ছা, z কত বলে দিয়েছে? 0.216 তার হোল টু দি পাওয়ার 1/3। তো এটা মানে হচ্ছে কত? এটা মানে হচ্ছে 0.6 আসবে, কারণ 6 × 6 করলে 36, আর তার সঙ্গে যদি 6 গুণ করি তাহলে আসছে হচ্ছে 216, তাহলে এটা আসবে। এবারে এখান থেকে দেখো কোনটা হতে পারে, কোনটা বড় হবে। সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে এই যে জেড। জেড সব থেকে বড়, তারপরে হচ্ছে এক্স, তারপরে ওয়াই। ওয়াই সব থেকে ছোটো। তো এখানে কোনটা হবে এখানে? তো এখানে অ্যান্সারটা হবে ডি। ডি দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 100 দাগের কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন এই ভিডিওর। তো এখানে বলছে 3 সেমি ও 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 24 সেমি হলে বৃত্ত দুটির সাধারণ তির্যক স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? তো এখানে দেখো একটা বড় বৃত্ত, কারণ হচ্ছে এখানে এটা 5 সেমি বলে দিয়েছে আর এটা 3 সেমি, তো এটা ছোটো বৃত্ত এই। তো এখান থেকে এই যে সেন্টার দুটির দূরত্ব বলে দিয়েছে কত? 24 সেমি। আচ্ছা, এবার এটা তির্যক, এদের মধ্যে যে তির্যক যে স্পর্শক সেটা হচ্ছে এইটা আসলো। এবার এখান থেকে এর যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ সেটা কত বলে দিয়েছে? 5 সেমি। আর পরের যে ছোট বৃত্তের ব্যাসার্ধ সেটা কত বলে দিয়েছে? মানে বলে দিয়েছে হচ্ছে 3 সেমি। তো তাহলে আমাদের এ আর বি, মানে এই যে ডিস্টেন্সটা, এই টোটাল যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। এ আর বি এর ডিস্টেন্স আমাদের বের করতে হবে। তো এর সূত্র কি? এর তির্যক স্পর্শকের সূত্র হলো তির্যক স্পর্শকের ফর্মুলা হচ্ছে রুট, এখানে ডিস্টেন্সটাকে আমি ডি ধরে নিলাম, ঠিক আছে? ডি স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে R1 এটা, আর এটা R2 ধরে নিলাম। তো ডি স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার হোল স্কোয়ার। তো এখানে ডি বলতে এখানে 24, আর R1 মানে হচ্ছে 5, আর R2 মানে হচ্ছে 3 তার হোল স্কোয়ার। তো এখানে রুট 24 মাইনাস এটা আসবে, আচ্ছা এখানে স্কোয়ার হবে, আর এটা 8-এর স্কোয়ার। তো এখানে কি হবে এটা? তো 24-এর স্কোয়ার করার কোনো দরকার নেই, 8 স্কোয়ার কমন নিয়ে নাও, আর এখানে 3 স্কোয়ার পড়ে থাকলো -1। তো এখান থেকে আসবে হচ্ছে 8 তো বেরিয়ে আসলো, আর এখানে হচ্ছে 9 - 1, তার মানে হচ্ছে 8, ঠিক আছে? তো 8√8। তো এখান থেকেও আমি যদি 4 × 2 করি তাহলে এখানে 2 বেরিয়ে আসবে, তাহলে 16√2। তো এখানে অ্যান্সারটা আসবে 16√2 সেমি। তো বি এর দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। তার মানে এ আর বি এর ডিস্টেন্স কত হবে? তাহলে এ আর বি এর ডিস্টেন্স হচ্ছে 16√2। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।